আমাকে ঘুমের ট্যাবলেট মিক্স করে ড্রিঙ্কসের সাথে মানে ঠান্ডা পানীয় জাতীয় যে জিনিসটা সেটার সাথে মানে ৭৫ টাকা করে, ওটা নর্মাল জিনিস, এটা সবাই খেতে পারে স্বাভাবিক। সেই জিনিসটার সাথে ঘুমের ট্যাবলেট মিক্স করে খাওয়াইছে আমাকে, আমি বুঝতে পারি নাই। আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, আর কি করছে আমি জানি না, অচেতন অবস্থায় ছিলাম। রাতে আমার এই গোপন অঙ্গটা কেটে হাতে নিয়ে চলে গেছে। ১ সপ্তাহ আগে জেল থেকে বের হয়েছি, কারাগার থেকে। ৪ মাস আমি জেলে ছিলাম ভাই, আমি 4 মাস জেলে ছিলাম কারাগারে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে। পুরুষ নির্যাতন, পুরুষ নির্যাতন। নারী এখন ছাড়ছে, শাড়ি পরছে, জিন্স প্যান্ট, দড়ি, পুরুষ ঘুরে তার পিছনে, নারী লাগে নাকে দড়ি, বাচ্চা কাচ্চা রান্না বাড়া করছে পুরুষ রোজ। নারী শুধু ফেসবুক আর ফ্যাশন রাখছে খোঁজ। অকারণে রাস্তায় যদি কোনো নারী চর মারে ভাই, পাবলিক বিচার করবে তোমার, দেখবা নারীর কোনো দোষ নাই। সব ক্ষমতার আইন বিচার নারীর হাতেই এখন, সারা দেশে হচ্ছে কত দেখো পুরুষ নির্যাতন। হাত পা বন্দি, ঘরে বসে কান্দি, আর কত ধরবো ধৈর্য, হচ্ছে না আর সহ্য, বুক ফাটা চিৎকার, কেউ তো দেখে না। আর ভালোবাসা করছি বিয়া, বউ যাচ্ছে ধোকা দিয়া, কোনো কিছু প্রশ্ন করলে খেপা ওঠে ঝাড়ু নিয়া। আমি বিচার দিমু কারে গিয়া, কাউরে মানে না সে, আমি বিচার দিমু কারে গিয়া। এটা ছিল আমার গান। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষটি মানুষকে আনন্দ দিতেন এবং মানুষকে হাসাতেন এবং মানুষকে কাঁদাতেন। আসলে সেই মানুষটির সাথে কি ঘটেছিল, শিখা সেই দিন রাতে কি করেছিলেন, আমরা এই জুনিয়র সাকিবের কাছ থেকে জানবো যে সেই দিনের রাতের গল্পটি। এবং পাশাপাশি এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে হাজির হয়েছেন যে মানুষটি মানুষকে আনন্দ দেওয়ার জন্য মানে সবসময় অতীত আগ্রহে থাকতেন, আজকে নিজেই কান্না করছেন, নিজেই কষ্ট নিয়ে দেশের বাইরে চিকিৎসা করার জন্য যেতে হবে, কারণ দেশের চিকিৎসা করতে পারছেন না। কি ঘটেছিল সেই ঘটনাগুলো আমরা আপনাদের সবার কাছ থেকে সবাইকে জানানোর জন্যই কিন্তু আজকে এই জুনিয়র সাকিবের কাছ থেকে জানবো। ভাই, আপনার সাথে কি ঘটেছিল সেদিন একটু যদি বলেন। আমাকে যেহেতু আমাদের সবাই ফেসবুক, ইউটিউব, ভাষাটা আপনি এমনভাবে বলবেন যাতে ফেসবুকে মনিটাইজ তাদের কারণ আর চলে যায়, এমন ভাষাটা আপনি ইউজ করবেন। আমাকে গত 1 বছর ধরেই তো দেখতেছেন, আমি একটা প্রেস ক্লাবে আইসা মানববন্ধন করছিলাম যে আমি ওর কাছ থেকে রক্ষা চাই, যে আমার সাথে এরকম একটা অনৈতিক কাজ হয়েছে, যে আমাকে ব্ল্যাকমেল করে সংসার করতে চাচ্ছে সে। সেটা হচ্ছে একান্তই তার ভাইরাল হওয়ার জন্য। কারণ আমি একটা অ্যাক্টর ছিলাম, আমি একজন ইউটিউবার ছিলাম, আমার একটা ভিডিও ছাড়লে লাখ লাখ লাইক পড়তো, সে আমার ভিডিও দেখতো প্রতিনিয়ত। সে একজন টিকটকার ছিলেন, পাশাপাশি খারাপ কাজে জড়িত ছিলেন। আমি বুঝতে পারি নাই সে আমার সাথে পার্টনারশিপে কাজ করার জন্য প্রডিউসার হিসাবে অনেক নক করে, বলে যে আমি আপনার সাথে পার্টনারশিপে কাজ করব, আপনার যা ইনকাম হবে আমার অর্ধেক আপনার অর্ধেক, মানে কিছু অর্থ লগ্নি করবে এখানে। তো ওই হিসাবে তার সাথে আমি দেখা করি। দেখা করাতে আমাকে সে আটকিয়ে দেয়, একটা ক্যামেরা কিনে দিয়ে সে আমাকে আটকিয়ে দেয়। আটকানোর পর সে আমাকে তার আগের হাজব্যান্ডের সাথে যেই কাজী অফিসে বিয়ে হয়েছে 15 বছর আগে, সেই কাজী অফিস কাজীকে ডেকে আমার সিগনেচার নেয়, আমাকে মারধর করে, ব্ল্যাকমেল করে। তারপরে আমি ওর ওইখান থেকে যখন আসি, এসে বাসায় যাই, বাসায় যাওয়ার পর আমার বাসায় আবার হামলা দেয়। হামলা দেওয়ার পর আমার মা বাবা সাক্ষী, এলাকাবাসীরাও সাক্ষী কেরানীগঞ্জের। আমি সাথে সাথে যখন আমাকে মানহানি করে সবাইকে জানিয়ে দেয় যখন, তখন তো আমি একজন অ্যাক্টর ছিলাম, সবাই জানতো আমি ভালো একটা ছেলে। যখন আমাকে সমাজে খারাপ করলো, তখন আমি মানে পরপারে না ফেরার দেশে চলে যাওয়ার জন্য একটা প্ল্যানিং করি। আল্লাহ আমাকে বাঁচাইছে। আমি বলছিলাম যে আমি রশিতে ঝুলেছিলাম, বুঝতে পারছেন আপনারা বিষয়টা। তারপর আমাকে ওইখান থেকে রশি কেটে নামানো হয়েছে, আম্মু আব্বু এরা নামাইছে। নামানোর পর আমার ভয়েসে কণ্ঠনালীতে প্রবলেম হয়ে গেছিল। কণ্ঠনালীতে প্রবলেম হওয়ার পর আমি একটা মানববন্ধন করি এখানে প্রেস ক্লাবে, জাতীয় প্রেস ক্লাবে। মানববন্ধন করার পর মিডিয়া কর্মীরা ছিলেন, অনেকেই ছিলেন, যে আমি এই নারীর হাত থেকে, এই জঘন্য নারীর হাত থেকে বাঁচতে চাই,
অ্যান্ড তার হাজবেন্ড আছে, সংসার আছে, তার ভবিষ্যৎ কিন্তু গঠন করা হয়ে গেছে। আমার কিন্তু লাইফটা পড়ে আছে এখনো, আমি আমার সুন্দর লাইফটা লিড করতে চাই। মানে সেই দিন রাতে আপনি কোথায় ছিলেন একটু বলবেন যদি আপনি? যেই দিন আমার সাথে এই ঘটনা ঘটছে, আমরা সেই তথ্যটা জানতে, এর আগের গল্পগুলো কিন্তু সবাই জানে। হ্যাঁ। আমরা এখন জানতে চাচ্ছি আপনি এখানে উপস্থিত এখন কেন? আমি এক সপ্তাহ কারাগারে থাকার পরে আমি যাকে বিয়ে করছিলাম ইকরা খানের আম্মুকে দিয়া থ্রেট দিয়ে আমাকে মামলা করছে। মামলা করে ও নিজে সাক্ষী হয়ে আমাকে কারাগারে রেখেছেন। কারাগারে গিয়ে আমাকে অনেক থ্রেট দেয় যে এই মেয়ের সাথে সংসার করতে পারবি না, আমার সাথে সংসার করতে হবে, অ্যান্ড আমার ছেলে মেয়ে নিয়েই থাকতে হবে, আর আমাকে দিয়ে ভিডিও বানাইতে হবে সোশ্যাল মিডিয়ায়। আমি এটা রাজি না দেখে আর অনেক অপকর্ম কুকর্ম কিন্তু আমি তুলে ধরছি আমার ফেসবুক পেজে, পার্সোনাল ফেসবুক পেজে। ওর একাকিত ভিডিও আমি কিন্তু এখন কোথায়? এখন কারাগারে আছি। কারাগারে এখন? জি। আর এখন কোথায় কিভাবে আছে আমি জানি না, আসলে আমি অসুস্থ, চিকিৎসাধীনে আছি হসপিটালে। আচ্ছা, শাকিব সে অবস্থা আমি চলে আসছে। আমার প্রস্রাব করা হচ্ছে এখনো হচ্ছে পাইপ দিয়ে। শাকিব ভাই, আমি একটু জানতে চাইবো সেই রাতে কি হয়েছিল আপনার সাথে? সেই রাতে হয়েছিল আমাকে কারাগার থেকে আনার পরে মানে আপোসনামা সই করে ও নিয়ে আসছে ওর বাসায়, নিয়ে আসছে যে বলছে যে আমার সাথে না থাকলে আমি আবার জেলে ঢুকাবো এবং 4-5টা মামলা দিব। পরে আমি সেই রাতে আমি ঘুমন্ত অবস্থায় যখন থাকি ওর বাসায় চলে যাওয়ার পর আমি যখন আমার ঘুম ভাঙে। আচ্ছা, যখন আপনাকে পানিটা পান করালো, হ্যাঁ, সেটা কি সেই পানিটার মধ্যে কি আপনি কোনো ভিন্ন ধরনের স্বাদ পেয়েছেন কি? একটু তিতো তিতো টাইপের পেয়েছিলাম। ও বলছে যে এটা তিতাই হয়, 75 টাকা করে এটার মূল্য, তিতাই হয়, মানে ওই যে ইসের মতো আর কি, ডিউর মতো আর কি। মানে আপনি ভিন্ন ধরনের একটা স্বাদ পেয়েছেন? হ্যাঁ, আমি বুঝতে পারি না আসলে। তখন আপনি তাকে কিছু বলার চেষ্টা করেছেন যে এই ধরনের? এমন কেন বলছে যে এগুলো এরকম মিক্স করে খেতে হয়। আবার লাল একটা পানি আছে ওই 25 টাকা করে, ওইটাও মিক্স করে দিচ্ছে। আপনি কি বলছেন না যে আপনার সাথে এই না, ধরনের না। প্রতারণা করা? আসলে সব সময় বলছে যে আমি বেঁচে থাকতে আপনার কোনো ক্ষতি হবে না কখনো। তার প্রতি এই বিশ্বাসটা আপনার ছিল? বিশ্বাস ছিল, যার কারণে আমি বুঝতে পারিনি ভাই। এরপরে ঘটনা কি? যে ঘটনা পরে আমি আর কিছু বলতে পারবো না। সকালে যখন আমার ঘুম ভাঙে ভোর রাতে, তখন আমি দেখি বিছানা ভরে গেছে আমার ব্লাড দিয়ে, বিছানা ভরে গেছে। আপনারা বুঝতে পারতেছেন কি দিয়ে বিছানা ভরে গেছে, কমিউনিটি গাইডলাইন্সের কারণে বলতে পারতেছি না। তারপর হচ্ছে আমি যখন উঠি উত্তেজনা হয়ে যাই, মানে আমি অচেতন অবস্থায় যে আমি বের হব, আমার যান বাঁচাতে হবে। ওই মুহূর্তে আমি গেট ধাক্কা দিয়েই দেখি যে গেট হচ্ছে তালামারা বাইরে থেকে। আপনারা মিডিয়া নিউজে দেখছেন যে গেট তালামারা ছিল বাইরে থেকে, টেলিভিশন নিউজে আমি দেখছি সুস্থ হওয়ার পরে গেট তালামারা ছিল বাইরে থেকে। আমি ব্যালকনি, নতুন বাসা না, নতুন বাড়ি বানাইছে, অবৈধ টাকার বাড়ি, ওই ব্যালকনির গ্রিলটা খোলা ছিল, ওই গ্রিল দিয়ে আমি লাফ দিয়ে বের হয়েছি লুঙ্গি ধরে। বের হওয়ার পরে আমি ল্যাংড়াইতে ঘোরাইতে হচ্ছে এলাকাবাসীর কাছে গিয়ে আমি পড়ে যাই। তারা ধরতে সাহস পায় না, কিছু লোক তারপর ধরে আমাকে ইজি বাইকে উঠে দিচ্ছে। আমি তারপর থানায় যাই, থানায় গিয়ে আমি উবুতায় পড়ে থাকি। আবার তারা মিডিয়া কর্মীরা ছিল, আমাকে ভিডিও করে অনলাইনে ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেওয়ার পর ওইখানে যে হসপিটাল আছে, ছোটোখাটো হসপিটাল, ওই যে এলাকা ভিত্তিক, ওই হসপিটালে নিয়ে আমার কোনোরকম একটু ট্রিটমেন্ট করে স্বাভাবিক করে আর কি প্রশাসন আমাকে নিয়ে আসে ঢাকা মেডিকেল। তারপর কি হয়েছে আমি আসলে বলতে পারবো না। আচ্ছা শাকিব ভাই, আপনি অনেক সময় আমাদেরকে যেমনটি বলেছেন, শিখার তার আপনার আগেও সাবেক ভাই আমি এখন একটা কথাই বলতে চাই, আমার অর্থ দরকার, আমি অর্থ সংকটে আছি, আমার চিকিৎসা দরকার, দেশের বাইরে গিয়ে চিকিৎসা দরকার। দেশবাসীর কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমার যদি কখনো ভুল হয়ে থাকে। আমি যদি আজকে না ফেরার দেশে চলে যেতাম, অনেকেই মনে করছে আমি না ফেরার দেশে চলে গেছি, মিডিয়াতে বলছে অনেকে যে জুনিয়র সাকিব বেঁচে নাই। আমি বেঁচে আছি, আমি বেঁচে থাকতে চাই। আর আমি যদি কোনো ভুল করে থাকি সবার কাছে আমি মাপ চাই, হাত জোর করে মাপ চাই যে আমাকে স্বাভাবিক জীবনে আসার জন্য, ভালো পথে চলার জন্য আমাকে একটা সুযোগ দেন, আমাকে কিছু অর্থ দিয়ে সহযোগিতা করেন যাতে আমি দেশের বাইরে গিয়ে স্বাভাবিক জীবনে। একটু বলবেন? দেশের ডক্টররা বলে যে এইটা লস, ওইটা লস, খালি লসই হচ্ছে, লাভ হচ্ছে না। ওনারা সার্জারিতে নেয়, সার্জারিতে নিয়ে আগা কেটে ফেলে, এটা চামড়া কেটে ফেলে, এখনো চামড়া কত অবস্থায় আছে। কত লক্ষ টাকা লাগবে এই চিকিৎসাটা করতে? আমার 5-6 লক্ষ টাকার মতো লাগবে। এটা ওইখানে ডক্টরে বলছে 3 লক্ষ টাকা, মেসেজে আছে।
3 লক্ষ টাকা লাগবে ওনাদের মেডিসিন অ্যান্ড হচ্ছে ওনাদের যে প্রাইভেট যে হসপিটাল এটার হচ্ছে খরচ 3 লক্ষ টাকা লাগবে সার্জারি সহ। এমনি তো হচ্ছে থাকা খাওয়া সহ 2-1 মাস থাকলে ওইখানে আপনারা বোঝেনি দেশে বাইরে গেলে কেমন অনেক ব্যয়বহুল খরচ যে হতে পারে। এটার জন্য যারা সাধারণ জনগণকে হেল্প করে, অসহায় মানুষকে হেল্প করে, যারা ডোনার আছে, যারা অর্থ মালিক আছেন, যারা মানুষকে হেল্প করতে চায়, মানবতার ফেরিওয়ালা যারা আছেন, তাদেরকে বলবো আমার পাশে এসে একটু দাঁড়াবেন প্লিজ। সাকিব ভাই, আসলে কোন হসপিটালের চিকিৎসার জন্য আপনি যোগাযোগ করেছেন এবং সেখানে কত লক্ষ টাকা লাগবে? এটা হচ্ছে চেন্নাইতে MGM হসপিটাল প্রাইভেট। ইন্ডিয়ান ভিসা হয়েছে কিনা? ইন্ডিয়ান ভিসা হয়নি, আমি ভিসার জন্য সরকারের কাছে আবেদন করতেছি, আমাকে একটু ইমার্জেন্সি, আপনারা সরকারি কর্মরত রয়েছেন যারা, তারা আমাকে ইমার্জেন্সি একটু ইন্ডিয়ান ভিসাটা দিবেন করে আমি যেন ইমার্জেন্সি যেতে পারি। পাসপোর্টের জন্য আবেদন করেছেন। আচ্ছা, এখন যে টাকাটা লাগবে সেই টাকাটা আপনাকে যে মানুষ যেখানে বিদেশ থেকে হোক দেশ থেকে হোক যে যারা সাহায্য সহযোগিতা করবে কোন অ্যাকাউন্টে? আমার পার্সোনাল নাম্বার দিয়ে দিচ্ছি, যারা বিকাশে দেওয়ার দিবে, আর না হয় আমার সাথে কন্ট্যাক্ট করে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নিবে তারা। সাকিব ভাই, আপনার নাম্বারটা নাম্বারটা একটু বলে দেন, আপনার যে বিকাশ নাম্বারটা। আমার যে বিকাশ নাম্বার অ্যান্ড হচ্ছে আমার পার্সোনাল নাম্বার, মানে আমাকে কল করতে পারবে যে আমি কি না, আমাকে দেখে ভিডিও কলে দেখে, সেটা আপনার নাম্বারটা একটু বলেন। ভিডিও কলে দেখে আপনারা আমাকে সহযোগিতা করতে পারবেন। নাম্বারটা হচ্ছে 01760091588। আরেকটা নাম্বার আছে 01409489042, 01409489042, 017691588। দুইটা নাম্বারই কি আপনার? দুটা নাম্বারই আমার। আচ্ছা, আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে কিনা? আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, আমি আসলে এখন বলতে পারবো না, মানসিক ভারসাম্যহীন অবস্থা আছে। আমাকে কল করলে আমি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিতে আচ্ছা, পারবো। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আপনি বলে দিবেন সঠিক, সেটা আপনার মুখ দিয়ে যেন বলা হয়, অন্য কারো না, আমাকে দেখে, আমাকে ভিডিও কলে দেখে আপনারা সহযোগিতা করবেন। আমি কথা বলবো, আমাকে দেখে। আপনার কি যন্ত্রণাটা হচ্ছে, কি সমস্যাটা হচ্ছে? আমার প্রচুর পেইন হচ্ছে, আমার গোপন অঙ্গে প্রচুর পেইন হচ্ছে, আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্রস্রাব হচ্ছে এই নালি দিয়ে, পাইপ দিয়ে প্রস্রাব হচ্ছে। স্বাভাবিকভাবে আমি প্রস্রাব করতে পারতেছি না। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সাকিবের কাছ থেকে দর্শক এমন একটি পরিস্থিতিতে আমি খুব খারাপ অবস্থায় আছি। কি করণীয় আমি রয়েছে? সংক্ষিপ্ত আকারে আপনার কাছে আমি একটু জানতে চাইবো, সংক্ষিপ্ত আকারে যে শিখা খান আপনার সাথে এই আসলে ধরনের কাজ করেছে, বাংলাদেশের কোনো নারী যেন এই কাজ না করতে পারে, কাজ না করে তার জন্য আইন পাস করা হোক, তার জন্য আইন পাস করা হোক, পুরুষ নির্যাতিত আইন পাস করা হোক। আমার এই অবস্থাটা দেখে যেন সারা বাংলাদেশ সচেতন হয়, কোনো অবৈধ নারীকে যেন বিশ্বাস না করা হয়। কোনো নারী যদি একতরফা তালাক দেয়, তার পরিপ্রেক্ষিতে একটা পুরুষ যেন তার নামে মামলা করতে পারে, তার থেকে যেন জরিমানা আদায় করতে পারে। এই জন্য সরকারের কাছে বর্তমান যারা উপদেষ্টা আছেন, ডক্টর ইউনূস স্যার, আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি উনি খুব ভালো মানুষ। আমি চাই ডক্টর ইউনূস স্যার, উনি অনেক শিক্ষিত একজন মানুষ, উনি যেন পুরুষ হিসাবে আমাদের পুরুষ নির্যাতিত আইন পাসটা করে দেয়। তার কাছে আকুল আবেদন। অ্যান্ড আমাদের যুবক ভাই উপদেষ্টা হয়েছেন নাহিদ ভাই এবং আসিফ ভাই, ওনারা যেন এই আইনটা পাস করার জন্য আকুল চেষ্টা করে। তার সাথে আমার কালকে কথা হয়েছে, গতকালকে সরাসরি আমার আম্মু এবং আমি কথা বলছি, ঢাকা মেডিকেলে আসছিল, সেই ভিডিও ফুটেজ আমার কাছে আছে, আমি কালকে পাবলিশ করব এটা। ভাইদের কাছে, ভাইদের অনেক সম্মান করি, আপনারা পুরুষ নির্যাতিত আইন পাস করেন, আর কিছু আমার চাওয়ার নেই। সরকারের কাছে পুরুষ নির্যাতন নিয়ে একটি গান রয়েছে, দেখুন শোনাবেন। পুরুষ নির্যাতন, পুরুষ নির্যাতন। মিশা ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছিলাম, ভাই আছেন, নিশা ভাই আছেন, মিশা ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাচ্ছি, ভাই আপনি কিভাবে সাকিব ভাইকে আপনারা পেলেন, কখন ওই দিনের ঘটনার পর মোবাইল নাম্বার আপনার